তারপর জলের মধ্যে হাত ডুবিয়ে কি যেন একটা করতে লাগলো সে, ঠিক সেই একই ভঙ্গিতে যেভাবে আগের দিনগুলোয় জাল ফেলছিল। আগের দিন ওটা জাল ফেলা মনে হলেও আজ হরেন কাছ থেকে দেখতে পেল সেটা আসলে জাল ফেলা ছিল না। জল থেকে কি যেন মুঠো মুঠো করে তুলে খাচ্ছে সে, আর সেটাই দূর থেকে জাল ফেলা ভেবে ভুল করেছিল হরেন। একটু ভালো করে দেখতেই হরেন দেখতে পেল সেগুলো আসলে কাঁচা মাছ। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়মঞ্চের আরও একটি গা ছমছমে ভূতের গল্পে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন আমারই লেখা একটি বর্ষাকালের ভূতের গল্প, বর্ষাকালের সেই রাত। আজ গল্প পাঠ এবং বিভিন্ন পুরুষ চরিত্রে থাকছি আমি অভিজিৎ, এবং মহিলা কণ্ঠে থাকছেন উমায়রা এবং রিক্তা। আগের দিনের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা ঘোষণা করব গল্পের শেষে, এবং আজও থাকবে গল্প থেকে একটি প্রশ্ন, তাই গল্পটি মন দিয়ে শেষ অবধি শোনার অনুরোধ রইল। তাহলে শুরু হচ্ছে বর্ষাকালের সেই রাত। শ্রাবণ মাস। নিশীথপুর গ্রামের আকাশ জুড়ে কালো মেঘ জমেছে এবার আগে ভাগেই। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা সরু খালটা এই কদিনেই ফুলে ফেঁপে উঠেছে। লাগোয়া জলা জমি ডুবে আছে ঘোলা জলে। সন্ধ্যা নেমেছে। হরেনদের বাড়িতে বারান্দায় বসে সুতো গাঁথছেন হরেনের মা। হাতে একটা আধা তৈরি মাদুলি। দরজার চৌকাঠে এসে দাঁড়ালো হরেন। এই বয়সে মাদুলি মা? গ্রামের ছেলেরা দেখলে হাসবে তো, বলবে দিন দিন কচি হচ্ছিস নাকি রে হরেন। হাসুক গে, তুই শুধু গলায় পড়ে থাকিস। এই কথাটুকু শুধু রাখ আমার। এই মাদুলি কেন দিচ্ছি আজ তুই বুঝবি না বাবা। সেই ছোটবেলা থেকে শুনে আসছি ওই জলার কথা, খালের কথা, এখনো থামলো না তোমার ওসব। ভয় দেখাচ্ছি না হরেন। শ্রাবণ মাসের রাতগুলো একটু বুঝে চল বাবা। ওই খালের ধারটা ভালো না, গ্রামের সবাই জানে এটা, সবাই মানেও। হরেন আর কিছু বলল না। জানলার ধারে গিয়ে দাঁড়ালো, চোখ রাখলো অন্ধকার খালের দিকে। পরদিন বিকেলে হাট থেকে ফেরার পথে নবীন খুড়োর উঠোনে থামলো হরেন। মাটিতে বসে জাল সারাইয়ে ব্যস্ত খুড়ো, মাথা নিচু, হাত দ্রুত চলছে সুতোয়। ও খুড়ো, আজ রাতে বেরোবে নাকি? আমিও ভাবছি সঙ্গে যাব তোমার। ইদানিং তুমি আমায় খুব এড়িয়ে চলো, কি হয়েছে বলো তো? নবীন খুড়োর হাত থমকে গেল জালের ওপর। ধীরে মুখ তুলে তাকালেন তিনি। না বাপ, রাতে জলার ধারে যাস না তুই। রাতে জলা ভালো না শ্রাবণ মাসে। রাম রাম ভয় লাগে, এসব কথা মুখে আনতে নেই। খুড়োর হাত তখনও কাঁপছিল জালের ওপর। হরেন কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সেই কাঁপা হাতের দিকে, তারপর ফিরে হাঁটা দিল বাড়ির পথে। সন্ধ্যায় বাড়ি ফিরতেই হরেন দেখল মা বারান্দায় বসে আছেন। মাদুলিটা এখন সম্পূর্ণ হয়েছে। কি রে, সারাটা দিন থাকিস কোথায়? বলেছি না সন্ধ্যা অবধি বাইরে থাকবি না। মা এগিয়ে এসে মাদুলিটা হরেনের গলায় পরিয়ে দিলেন, তারপর নিজের হাতে গিঁট বাঁধলেন। এটা গলায় যতদিন থাকবে বাবা, ততদিন কোনো ভয় নেই তোর। কোনো বিপদ তোর সংস্পর্শে আসতে পারবে না। হরেন হাত দিয়ে মাদুলিটা একবার ছুঁয়ে দেখল, আর কিছু বলল না। কোথাও যেন একটা আস্থা ছিল মায়ের ওপর। রাত গভীর হলো। জানালার ফাঁক দিয়ে দূরে খালের দিকে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। কোথাও একটা
শেয়াল ডেকে উঠল, তারপর থেমে গেল। হরেন। বৃষ্টির শব্দের ফাঁকে হঠাৎ একটা ডাক ভেসে এলো খালের দিক থেকে। একটা পরিচিত কণ্ঠ। এই হরেন। এত রাতে এই বৃষ্টির মধ্যে খুড়ো ওখানে কি করছেন? হরেন বিছানা থেকে উঠে দাঁড়ালো। ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে বিদ্যুতের আলো মাঝে মধ্যে ঝলসে উঠছিল। পাশের ঘরে কান পাতল সে একবার। মায়ের ঘুমন্ত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল, স্থির, নিয়মিত। দরজার ভেতরেই হরেন কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে রইল, তারপর আলগোছে বেরিয়ে এলো বাইরে। এক হাতে পুরনো হ্যারিকেন, অন্য হাতে জাল। পায়ের নিচে কাদা মাখা মাটি, প্রতি পদক্ষেপে প্যাচ প্যাচ শব্দ উঠছিল। খালের দিকে হাঁটতে হাঁটতে হরেনের মাথায় ঘুরছিল বিকেলের কথাটা। তার মানে খুড়ো মাছ ধরতেই জাল ঠিক করছিল, শুধু শুধু অত ভয় দেখালো। সবাই এত ভয় পায় কেন কে জানে। খাল পাড়ে গিয়ে খুড়োকে এবার মজা দেখাবো, আমার সাথে মশকরা করা। খালের ধারে পৌঁছেই হরেন থমকে দাঁড়ালো। দূরে জলের মাঝে একটা ছায়া মূর্তি। হাতে খ্যাপলা জাল, ছুঁড়ে দিচ্ছে জলে বারবার। হরেন চোখ কুঁচকে হ্যারিকেনের আলো বাড়িয়ে ধরল সামনের দিকে। খুড়ো, তুমি না বললে আসবে না? না, ছায়া মূর্তিটা একটুও নড়ল না। জাল আবার তুলে নিল, আবার ছুঁড়ে দিল জলে, যেন কোনো শব্দই সে শোনেনি। ও খুড়ো, আমি হরেন গো। এবার ছায়া মূর্তিটা যেন একটু নড়ে উঠল। মাথাটা কি একবার ঘুরল হরেনের দিকে। বৃষ্টির পর্দার আড়ালে ঠিক বোঝা গেল না। চোখ বন্ধ হয়ে গেল হরেনের বৃষ্টির দাপটে। হাতের উল্টো পিঠে চোখ মুছে সে আবার তাকালো, কিন্তু জলের মাঝে এখন আর কেউ নেই। কোথায় গেল? এখানেই তো ছিল। কোথায় গেল? হ্যারিকেন উঁচু করে চারপাশ দেখার চেষ্টা করল সে। জলাজমির অন্ধকার, দূরের জঙ্গল, কোথাও কোনো নড়াচড়া নেই, শুধু নিজের শ্বাসের শব্দ আর বৃষ্টি। বাড়ির পথ ধরতে ধরতে হরেন বারবার ঘাড় ফিরিয়ে দেখছিল খালের দিকে, যদিও অন্ধকারে কিছুই চোখে পড়ছিল না। বাড়ির উঠোনে পা রাখতেই হরেন থমকে দাঁড়ালো। বারান্দার এক কোণে অন্ধকারের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে, ঠিক তারই দিকে ফেরানো তার অবয়ব। বুক ধড়পড় করতে করতে হরেন আরেকটু কাছে এগিয়ে গেল। হ্যারিকেনের আলো তুলে ধরল সামনে। আলোয় দেখা গেল ওটা কেউ নয়, বারান্দার খুঁটিতে ঝোলানো একটা পুরনো গামছা বাতাসে দুলছিল। লম্বা শ্বাস ফেলে বুকে হাত রাখল হরেন।
নিজের ভয় দেখে নিজেরই হাসি পেল। ঘরে ঢুকে চুপচাপ শুয়ে পড়ল সে। ঘুম এলো না সহজে। বারবার চোখের সামনে ভেসে উঠছিল জলের মাঝে সেই ছায়ামূর্তি, ডাকলেও সাড়া না দেওয়া মানুষটা, আর হঠাৎ মিলিয়ে যাওয়া। রাত অনেক হওয়ার পর ক্লান্তিতে চোখ বুজে এলো তার। পরদিন সকালে ঘুম ভাঙতেই হরেন তাড়াতাড়ি বেরিয়ে পড়ল নবীন খুড়োর বাড়ির দিকে। উঠোনে খুঁড়ো তখন চাল শুকাতে দিচ্ছিলেন রোদে। হরেনকে দেখে একগাল হাসলেন। কাল রাতে তুমি জলায় গিয়েছিলে খুড়ো? কি বলছিস তুই? আমি তো সেই সন্ধ্যার পর থেকে ঘর থেকেই বেরোইনি। জিজ্ঞেস কর তোর খুঁড়িমাকে চাইলে। হরেনের মুখ শুকিয়ে গেল। কিন্তু আমি তো নিজের চোখে দেখলাম খুড়ো, তুমি জাল নিয়ে। পাগলের মতো কথা বলিস না তো। স্বপ্ন দেখেছিস বোধ হয়। যা, বাড়ি যা। হরেন আর কিছু বলল না, কিন্তু মনের মধ্যে খচখচানিটা রয়েই গেল সারাদিন। জলের মাঝে সেই ছায়ামূর্তি, ডাকলেও ফিরে না তাকানো, তারপর হঠাৎ উধাও হয়ে যাওয়া, সব কিছু বারবার ফিরে আসছিল মাথায়। খুড়ো কি সত্যিই মিথ্যে বলছেন, নাকি সত্যি আমার চোখের ভুল হয়েছিল? কিন্তু তাহলে খুড়ো এত জাল নিয়ে ব্যস্ত কেন এই কদিন ধরে? জাল সারাচ্ছেন, জাল শুকোচ্ছেন, কিছুই মিলছে না। সেদিনও রাতের কৌতূহল দমাতে না পেরে হরেন আবার বেরিয়ে পড়ল খালের দিকে। বৃষ্টি সেদিন একটু কম, তবে আকাশ মেঘলা। খালের ধারে পৌঁছাতেই আবার সেই একই দৃশ্য। দূরে জলের মাঝে সেই পরিচিত ছায়ামূর্তি, খ্যাপলা জাল হাতে, জলে ফেলছে আর তুলছে বারবার। এবার হরেন আর দ্বিধা করল না। খুড়ো, ও খুড়ো, আমি হরেন গো। তুমি ইচ্ছে করেই আমায় এড়িয়ে যাচ্ছ, সব বুঝি আমি। এবারও সাড়া মিলল না প্রথমে। অবয়বটি জলের শেষ প্রান্তে, তাই হরেন চেয়েও কাছে যেতে পারবে না। কিন্তু এবার ছায়ামূর্তিটা ধীরে ধীরে মাথা ঘোরালো হরেনের দিকে। মুখটা স্পষ্ট দেখা গেল না অন্ধকারে, শুধু একটা স্থির দৃষ্টি, যেন হরেনের দিকেই নিবদ্ধ কয়েক মুহূর্ত। তারপর হঠাৎ কোনো কথা না বলেই মূর্তিটা ঘুরে হাঁটা দিল। দ্রুত পায়ে মিলিয়ে গেল পাশের জঙ্গলের অন্ধকারে। হরেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। রাগ আর অবাক হওয়া দুটোই একসাথে চেপে ধরল তাকে। বাড়ি ফেরার পথে সে মনে মনে ঠিক করে ফেলল, কালকে আর সরাসরি খালপাড়ে আসব না। এবার লুকিয়ে দেখব আসল ব্যাপারটা কি। পরদিন সকাল থেকেই হরেনের মন অস্থির। খুড়োর বাড়ির পাশে লুকিয়ে থেকে সত্যিটা বের করার পরিকল্পনা মাথায় ঘুরছিল তার। দুপুরে খেতে বসে হরেন কিছুটা অন্যমনস্ক ছিল। মা লক্ষ্য করলেন সেটা। কি রে, কি হয়েছে তোর? খাচ্ছিস না ভালো করে? হরেন প্রথমে বিষয়টা এড়িয়ে যেতে চাইল, তারপর না পেরে বলেই ফেলল, মা, এই নবীন খুড়ো কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে আজকাল। আমাকে এড়িয়ে চলছেন, মিথ্যাও বলছেন। ও নিয়ে তোর মাথা ঘামাতে হবে না, খেয়ে নে চুপচাপ। হরেন থমকে গেল মায়ের গলার এই আকস্মিক কাঠিন্যে, কিন্তু ছাড়ল না সহজে। মা, তুমি কিছু একটা লুকাচ্ছ, আমি বুঝতে পারছি। মা কোনো উত্তর দিলেন না প্রথমে,
থালার দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। কিছু কথা থাকে হরেন, যা না জানাই ভালো। আমি ছোট নেই আর মা, আমার জানার অধিকার আছে। মা উঠে বারান্দার দিকে হেঁটে গেলেন। হরেন পিছু নিল। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন তিনি বৃষ্টির দিকে তাকিয়ে। তোর বাবা মারা গিয়েছিল একটা শ্রাবণ মাসের রাতে, এমনই এক বর্ষায়। হরেন কিছু বলল না, শুধু অপেক্ষা করল। মায়ের চোখ তখন যেন অন্য কোথাও, অনেক দূরের একটা রাতে। বহু বছর আগের এক রাত, বৃষ্টি তখনও ঠিক এমনই। হঠাৎ দরজায় জোরে করাঘাত হতে লাগলো। আমি ভাবলাম, এত রাতে আবার কে? দরজা খোল রে। দরজা খুলতেই দেখি নবীন। জলে ভিজে তার সে কি অবস্থা! সে হাঁপাতে হাঁপাতে তোর বাবাকে বলল, আরে বৃষ্টি হচ্ছে তো, জলায় এই সময় রুই কাতলার ঝাঁক, চল চল বেরিয়ে পড়ি। তোর বাবা বলল, এই রাত দুপুরে পাগল হয়েছিস নাকি তুই? আরে চল না, এমন সুযোগ রোজ আসে না। না রে নবীন, শ্রাবণ মাসের রাতে ওই জল আর ধারে যেতে নেই, তুই জানিস না? আরে রাখ তো, ওসব বুড়োদের কুসংস্কার। তুই আসবি কি না বল। না, তুইও যাস না, বলছি তোকে শোন, আজ রাতটা থাক। নবীন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল দরজায়, তারপর ফিরে গেল অন্ধকারে একাই। এই ছেলেটা একদিন বিপদে পড়বে, দেখো গিন্নি। সেই রাতে তোর বাবা ওকে আটকাতে পারেনি। আর কয়েকদিন পর মা এখনো বারান্দায় দাঁড়িয়ে, চোখ বৃষ্টির দিকে। তোর বাবাকে জলার ধারে পাওয়া গেল নি থর। গ্রামের সবাই বলল ডুবে গেছে, কিন্তু আমি জানি হরেন, ওটা নিছক ডুবে যাওয়া ছিল না। তুমি তুমি কি করে জানো মা? মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মাথা নাড়লেন ধীরে, যেন নিজের সাথেই লড়াই করছেন কতটা বলবেন। গলার চারপাশে দাগ ছিল হরেন, ঠিক যেমনটা তোর কাল রাতে ছিল। নবীনের সাথে ঠিক কি ঘটেছিল সেই রাতে আমি নিজেও জানি না, পুরোটা কেউ জানে না। শুধু তারপর থেকে ওর চোখে একটা শূন্য দৃষ্টি দেখেছি মাঝে মাঝে। রাতে ওর সাথে কিছু একটা হয়, কিন্তু সকালে তার কিছুই সেসব মনে থাকে না। এইটুকুই জানি আমি, আর কিছু জিজ্ঞেস করিস না আমায়। হরেন তাকিয়ে রইল মায়ের ক্লান্ত মুখের দিকে। প্রশ্ন আরও অনেক ছিল, কিন্তু মায়ের চোখে এমন একটা ক্লান্তি দেখে থেমে গেল সে। মায়ের কথা কানে ঢুকলেও হরেনের মন মানছিল না। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে আজই লুকিয়ে বসে থাকবে খুড়োর বাড়ির সামনে। নিজের চোখে দেখবে ঠিক কি হয় রাতে। বিকেলের দিকে হরেন গলার মাদুলিটা হাত দিয়ে নাড়াচাড়া করছিল অন্যমনস্কভাবে। হঠাৎ খেয়াল করল সুতোটা বেশ পুরনো হয়ে গেছে, কোথাও কোথাও ছিঁড়ে যাওয়ার উপক্রম। মা, দেখো তো সুতোটা কেমন নরম হয়ে গেছে, বদলে দিতে হবে মনে হয়। ঠিক বলেছিস, দাঁড়া, নতুন সুতো লাগিয়ে দিচ্ছি এখনই। ও বৌদি, এদিকে একটু আসবে গো। তখনই দূর থেকে একটা ডাক ভেসে আসলো। কই গো বৌদি, ঘরে আছো নাকি গো? পাশের বাড়ি থেকে পূর্ণিমা কাকিমা ডাকছেন, কি জরুরি একটা কথা বলার আছে তার জন্য। তিনি ডাকতেই মাদুলিটা বারান্দার বাঁশের খুঁটিতে সাময়িকভাবে ঝুলিয়ে রেখে এগিয়ে গেলেন হরেনের মা। কথা সেরেই ফিরে সুতো বদলে দেবেন এই ভেবে। তা বৌদি, কি খবর? বর্ষায় কেমন আছো গো? ওই চলছে দিদি, তোমার কি খবর? হ্যাঁ, ওই চলছে। তা পাশের মহিষপাড়ায় দুটো লোক নিখোঁজ হয়েছে, শুনেছো? সবাই বলছে তো আমাদের খালেরই কীর্তি গো। জানি না গো দিদি, কি হচ্ছে এই গ্রামের। যাই হোক, ছেলেকে সাবধানে রেখো বাপু, রাত বিরতে বেরোতে দিওনি। এই বলে তিনি প্রস্থান করলেন সেখান থেকে।
রাত গভীর হতেই হরেন চুপচাপ ঘর থেকে বেরিয়ে পড়ল। মায়ের কথা অমান্য করেই সে ঠিক করে ফেলেছিল আজ রাতে সে লুকিয়ে দেখবে নবীন খুড়ো ঠিক কি করেন। হরেন বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেল নবীন খুড়োর বাড়ির অদূরে। একটা ঝোপের আড়ালে গা ঢাকা দিয়ে বসল। বৃষ্টি সেদিন ছিল থেমে থেমে। অনেকক্ষণ কিছুই ঘটল না। ঝিঁঝি পোকার ডাক আর দূরে কোথাও একটা কুকুরের চাপা ঘেউ ঘেউ ছাড়া কোনো শব্দ নেই। ঠিক তখনই খুড়োর ঘরের দরজাটা আস্তে করে খুলে গেল। নবীন খুড়ো বেরিয়ে এলেন, হাতে জাল, হাঁটার ভঙ্গিটা সোজা, কোনো দিকে না তাকিয়ে, একটা অদ্ভুত ছন্দে। হরেন নিঃশ্বাস বন্ধ করে ঝোপের আড়াল থেকে দেখল খুড়ো সোজা হেঁটে চললেন খালের দিকে। কিছুক্ষণ অপেক্ষা করে হরেন সন্তর্পণে পিছু নিল, পা টিপে টিপে শব্দ না করে দূরত্ব বজায় রেখে। খুড়োর হাঁটার গতি ছিল অস্বাভাবিক রকম দ্রুত আর স্থির, যেন কোনো ঘোরের মধ্যে হাঁটছেন তিনি। খালের ধারে পৌঁছে খুড়ো থেমে দাঁড়ালেন। হরেন একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল, নিঃশ্বাস প্রায় বন্ধ করে। জলের দিকে তাকিয়ে খুড়ো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, যেন কারোর জন্য অপেক্ষা করছেন। তারপর তার শরীরে একটা কাঁপুনি শুরু হলো, প্রথমে সামান্য, তারপর ক্রমশ তীব্র। হরেন গাছের আড়াল থেকে চোখ সরাতে পারল না। খুড়োর শরীরের কাঁপুনি ক্রমশ বেড়ে চলল। প্রথমে মনে হচ্ছিল যেন প্রচণ্ড শীতে কাঁপছেন তিনি, কিন্তু তারপর কাঁপুনিটা রূপ নিল অন্য কিছুতে। শরীরটা যেন ভেতর থেকে মোচড় খাচ্ছিল, হাড়গোড় নড়ে চড়ে উঠছিল অস্বাভাবিক ভঙ্গিতে। হরেন গাছের আড়াল থেকে দেখল খুড়োর পিঠটা ধনুকের মতো বেঁকে গেল, ঘাড় হেলে পড়ল একদিকে। একটা শব্দ ভেসে এলো। প্রথমে মনে হলো গোঙানি, তারপর সেটা পাল্টে গেল কেমন একটা চাপা ঘড়ঘড়ে গর্জনে। হরেনের গায়ের রোম খাঁড়া হয়ে গেল। জলার ওপর তখন কুয়াশার একটা পাতলা স্তর জমতে শুরু করেছে। চাঁদের অস্পষ্ট আলোয় সবকিছু আরো ভয়াল দেখাচ্ছিল। খুড়োর শরীর থেকে যেন একটা ছায়া আলাদা হয়ে বেরিয়ে এলো, তারপর আবার সেটা মিশে গেল শরীরের সাথে। কিন্তু এবার চেহারাটা আর আগের মতো রইল না। ত্বক কুঁচকে কালচে হয়ে গেছে, চোখ দুটো যেন ভেতর থেকে জ্বলছে একটা ফ্যাকাশে আলোয়। নখগুলো লম্বা হয়ে বেঁকে গেছে, আঙুলের মতো নয়, যেন শেকড়ের মতো। হরেনের মুখ দিয়ে অস্ফুট একটা শব্দ বেরিয়ে এলো নিজের অজান্তেই। সে হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। জলার দিকের সেই রূপান্তরিত প্রাণীটি খালের জলে নেমে পড়ল ধীরে, যেন সেটাই তার স্বাভাবিক জায়গা। তারপর জলের মধ্যে হাত ডুবিয়ে কি যেন একটা করতে লাগলো সে, ঠিক সেই একই ভঙ্গিতে যেভাবে আগের দিনগুলোয় জাল ফেলছিল। আগের দিন ওটা জাল ফেলা মনে হলেও আজ হরেন কাছ থেকে দেখতে পেল সেটা আসলে জাল ফেলা ছিল না। জল থেকে কি যেন মুঠো মুঠো করে তুলে খাচ্ছে সে।
আর সেটাই দূর থেকে জাল ফেলা ভেবে ভুল করেছিল হরেন। একটু ভালো করে দেখতেই হরেন দেখতে পেল সেগুলো আসলে কাঁচা মাছ। হরেনের পা কাঁপছিল। এবার পালানোর সময় হয়েছে মনে হলো তার। শব্দটা যেন থমকে দিল পুরো জলাটাকে। জলের মধ্যে সেই প্রাণীটা স্থির হয়ে গেল এক মুহূর্তে। তারপর ধীরে ধীরে মাথাটা ঘোরালো হরেনের দিকে। হরেন আর দাঁড়ালো না, ঘুরে ছুটতে শুরু করলো প্রাণপণে। গাছের ডালপালা মুখে লাগছিল, পায়ের নিচে কাদা পিছলে যাচ্ছিল, কিন্তু সে থামলো না। পেছনে জলের ছপ ছপ শব্দ শুনতে পেল সে। ভারী কিছু একটা উঠে আসছে জল থেকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ হরেনের মনে হলো পেছনে কিছু একটা এসে পড়েছে। নিঃশ্বাসের মতো ঠান্ডা আর ভারী বাতাস তার কাঁধে এসে পড়ছে। সে ঘুরে তাকানোর সাহস পেল না প্রথমে, কিন্তু পর মুহূর্তেই ঘাড়ের কাছে একটা ঠান্ডা শক্ত হাতের স্পর্শ অনুভব করল সে। ঘুরে তাকাতেই হরেন দেখল ঠিক তার পেছনে দাঁড়িয়ে সেই রূপান্তরিত নবীন খুড়ো। চোখ দুটো জ্বলছে অন্ধকারে, মুখটা হাঁ হয়ে আছে অস্বাভাবিক চওড়া হয়ে। পর মুহূর্তেই সেই ঠান্ডা হাতটা চেপে ধরল হরেনের গলা। গলার ওপর সেই ঠান্ডা হাতের চাপ পড়তেই হরেনের শ্বাস আটকে গেল। চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। প্রাণপণে সে হাত দিয়ে সেই হাতটা ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু শক্তি যেন কমে আসছিল শরীর থেকে। সেই মুহূর্তে গলার ওপর চাপটা যেন এক পলকের জন্য শিথিল হলো। হরেন সেই সুযোগে সবটুকু শক্তি একসাথে করে ধাক্কা মারল নিজেকে সামনের দিকে। শরীরটা ছিটকে পড়ল কাদার মধ্যে, কিন্তু গলা মুক্ত হয়ে গেল। পেছনে না তাকিয়ে হরেন উঠে দৌড় দিল। বুকের ভেতর হাঁপুড়ের মতো শ্বাস উঠছিল, পায়ে কাদা জমে ভারী হয়ে গিয়েছিল, কিন্তু থামার কথা মাথাতেই এলো না। জঙ্গলের পথ, তারপর গ্রামের মেঠো পথ পেরিয়ে যখন সে নিজেদের উঠোনে এসে পড়ল, তখন তার সারা শরীর কাঁপছে। গলার চারপাশে স্পষ্ট কালচে দাগ, নিঃশ্বাস ফুরিয়ে আসছে। দরজায় ধাক্কা দিতে দিতে কোনো রকমে সে ভেতরে ঢুকল। কি হয়েছে তোর? এই অবস্থা কেন? কি হয়েছে বাবা? বল আমায়, কোথায় ছিলি তুই? হরেন কিছু বলতে পারল না প্রথমে, শুধু কাঁপতে লাগলো। কিছু না মা, পড়ে গিয়েছিলাম। মা কিছু বুঝলেন না প্রথমে। ছেলের গলার দাগ দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল তার, কিন্তু ছেলের চোখে মুখে এমন এক আতঙ্ক লেগেছিল যে আর প্রশ্ন করার সাহস হলো না। জল এনে ছেলের মুখে চোখে দিলেন মা, তারপর ধরে করে শুইয়ে দিলেন বিছানায়। হরেন সারা রাত ছটফট করল। চোখ বুজলেই সেই জলে চোখ দুটো ভেসে উঠছিল সামনে। মাঝরাতের দিকে ক্লান্তিতে চোখ লেগে এলো তার। বাইরে তখন মুষলধারায় বৃষ্টি। মাও সেই রাতে আর ঘুমাতে পারলেন না। বারবার উঠে ছেলের ঘরের দরজায় উঁকি দিলেন। দেখলেন হরেন ঘুমিয়ে আছে, তবু মনটা কেমন খচখচ করছিল। ভোর হবার আগেই একটু চোখ লেগে এলো তারও।
বেলা কিছুটা গড়াতেই মা যখন ছেলেকে ডাকতে গেলেন, দেখলেন বিছানা খালি, ঘরের দরজা হাট করে খোলা, বাইরে সকালের রোদ এসে পড়েছে মেঝেতে, কিন্তু হরেন কোথাও নেই। মায়ের বুকের ভেতরটা এক মুহূর্তে হিম হয়ে গেল। খালি বিছানার দিকে তাকিয়ে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না চোখের সামনে যা দেখছেন। চিৎকার করে সারা বাড়ি খুঁজলেন মা। উঠোন, রান্নাঘর, গোয়াল, কোথাও নেই ছেলে। হরেন, হরেন! প্রতিবেশীরা ছুটে এলেন চিৎকার শুনে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ল সারা গ্রামে। পুরুষরা লাঠি হাতে বেরিয়ে পড়লেন খোঁজে। দল বেঁধে গেলেন জঙ্গলের দিকে, খালের ধারে, মাঠে। মা বারান্দায় বসে পড়লেন। শরীরে যেন আর শক্তি নেই দাঁড়াবার। বুকের ভেতর একটা অজানা আশঙ্কা পাক খাচ্ছিল। সময় গড়াতে লাগলো। সকাল পেরিয়ে বেলা হলো, তবুও কোনো খোঁজ মিলল না হরেনের। গ্রামের মহিলারা এসে মাকে ঘিরে বসলেন, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মায়ের চোখ তখন শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল খালের দিকে। দুপুরের দিকে জঙ্গলের দিক থেকে একটা চিৎকার ভেসে এলো। খোঁজে যাওয়া লোকেদের মধ্যে থেকে একজন ছুটে এলো গ্রামের দিকে। মুখ ফ্যাকাশে, গলার স্বর কাঁপছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো সবাই, জলার ধারে কি যেন একটা ভেসে উঠেছে। মা উঠে দৌড়তে শুরু করলেন। পেছনে ছুটল আরও অনেকে। খালের ধারে পৌঁছে তিনি ভিড়ের ফাঁক দিয়ে যা দেখলেন, তাতে তার পা দুটো আর মাটিতে টিকল না। জলের ওপর ভেসেছিল হরেনের নিথর দেহ, মুখ আকাশের দিকে ফেরানো, গলার চারপাশে গাঢ় কালচে দাগ স্পষ্ট। মায়ের মুখ থেকে কোনো শব্দ বেরোল না প্রথমে, শুধু চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। তারপর পা ভেঙে বসে পড়লেন কাদার মধ্যেই। আশেপাশের মানুষজনের কান্না, চিৎকার সব যেন দূরের কোনো জগৎ থেকে ভেসে আসছিল তার কানে। লোকজন ধরাধরি করে দেহ তুলে আনল। গ্রাম জুড়ে নেমে এলো এক থমথমে নীরবতা। মাকে ধরে বাড়ি নিয়ে যাওয়া হলো। তিনি হাঁটছিলেন যন্ত্রের মতো। চোখে কোনো জল নেই, শুধু একটা শূন্য দৃষ্টি। বাড়ির উঠোনে পা রাখতেই মায়ের চোখ গিয়ে পড়ল বারান্দার বাঁশের খুঁটির দিকে। আর তখনই তার চোখ বিস্ফারিত হয়ে গেল। সেখানে তখনও ঝুলছে সেই মাদুলিটা, ঠিক যেখানে তিনি নিজের হাতে রেখেছিলেন সেদিন বিকেলে সুতো বদলে দেবেন বলে। প্রতিবেশীর ডাকে ব্যস্ত হয়ে যাওয়ার পর আর মনেই পড়েনি সেটার কথা। মা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই মাদুলিটার দিকে। বৃষ্টিতে ভিজে সুতোটা আরো দুর্বল হয়ে গিয়েছিল, তবু ছিঁড়ে যায়নি, ঝুলেই ছিল সেখানে নিঃশব্দে। কোনো কথা ফুটল না মায়ের মুখে, শুধু ধীর পায়ে এগিয়ে গিয়ে মাদুলিটা হাতে তুলে নিলেন, বুকের কাছে চেপে ধরলেন শক্ত করে। বাইরে তখন আকাশ আবার মেঘলা করে আসছিল, শ্রাবণের আর একটা বৃষ্টি নামার অপেক্ষায়। শুনছিলেন বর্ষাকালের সেই রাত। কেমন লাগলো আজকের গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আগের দিনের প্রশ্নের সঠিক উত্তরদাতারা হলেন রাজা শীল, উত্তর 24 পরগনা, সাজিরহাট থেকে।
স্বপ্না কর্মকার বাঘাযতীন থেকে এবং মিঠুন হাওড়া সাঁতরাগাছি থেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ গল্পটি মন দিয়ে শোনার জন্য। আপনারাও যদি চান পরবর্তী নামটা আপনার হোক, তাহলে বলুন তো, হরেনের মা যে প্রতিবেশীর ডাকে মাদুলি বাঁশের খুঁটিতে ঝুলিয়ে বেরিয়েছিলেন, তার নাম কি? উত্তরটা লিখুন কমেন্ট বক্সে, আর সাথে নিজের পুরো নাম ও ঠিকানা লিখতে ভুলবেন না। অনেকেই আছেন যারা পুরো নাম আর ঠিকানা লিখছেন না, তাই আমরা নাম নিতে পারবো না। আপনারা দয়া করে পুরো নামের সাথে ঠিকানার সাথে উত্তরটি লিখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গা ছমছমে ভূতের গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।